হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। আমাদের আজকের গল্প যদি একদিন পর্ব 9 এবং 10, লেখিকা সামিয়া খান। সবুজ এখনও একটা ঘোরের মধ্যে আছে। তার বিলিভ হচ্ছে না যে মেয়ে বিকেল পর্যন্ত বিয়ে না করার ডিসিশনে অটল ছিল। হুট করে কি হয়ে গেল যে বিয়েতে হ্যাঁ বলে দিল, তাও আবার 15 দিনের মধ্যে বিয়ে। সোফায় বসে বসে এসব কিছু চিন্তা করছিল। পাশে তার মা কি বলছে সেদিকে তার কোনো খেয়াল নেই। কথা বলতে বলতে ছেলের দিকে তাকালেন হুসনিয়ারা। কপাল ভাঁজ করে কিছু একটা চিন্তা করছে সে। হাত দিয়ে সবুজকে একটা ধাক্কা দিল। ধ্যান ভাঙল গেল সবুজের। মুখে বিরক্তিকর ভাব ফুটিয়ে সে বলল, কী হয়েছে মা? কখন থেকে নিজে নিজে শুধু কথা বলে যাচ্ছি, তুই কিছুই শুনছিস না? কোনো খেয়ালে আছিস তুই? কোনো খেয়ালই না। আচ্ছা কি বলবে বলো? আচ্ছা শোনো, আমি ভাবছিলাম কি বিয়ের আগে একবার ওদের পরিবারের সবাইকে দাওয়াত করি। কি বলিস? তোমার যা ইচ্ছে হয় মা, আমি কি বলবো? আচ্ছা ঠিক আছে, কিছু বলতে হবে না, আমি তোদের বাবার সাথে কথা বলবো। ওদের পরিবারকেও তো বলতে হবে। তোমার যা ভালো মনে হয়। হুসনিয়ারার খুব সুখ লাগছে। বোনের সন্তানদের তিনি অনেক ভালোভাবে মানুষ করতে পেরেছেন বলে মনে হয়। একমাত্র ছেলের বিয়েতে তিনি কোনো কমতি রাখতে চান না। রিসমন্ডে এখন একটা রৌদ্র ঝলমলে সকাল। গতকাল রাতেও কিছুটা গুমোট ছিল পরিবেশ, কিন্তু এখন আর নেই। রানে বের হয়েছে আরিয়ান। রাস্তার ধার দিয়ে বেশ জোরে জোরে জগিং করছে সে। হুট করে কিছু একটার সাথে পা লেগে পড়ে যাচ্ছিল সে। মেজাজ খারাপ করে পিছনে ফিরে তাকালো। দেখলো সাইডে একটা ব্যাগ রাখা, যার ফিতার সাথে লেগে পড়ে যাচ্ছিল সে। হাত দিয়ে ফিতাটা সরাবে, কিন্তু এক জায়গায় তার চোখ আটকে যায়। একটা মেয়ে পিছনে ফিরে বসে আছে, ট্রেকিং স্যুট পরা গায়ে। কিছুটা সামনে গেল আরিয়ান। ডান হাতের তর্জনী দিয়ে মেয়েটা একটা বিড়ালের পিঠে অনবরত দাগ কাটছে, আর বিড়ালটাও খুব আয়েশ করে সেটা উপভোগ করছে। রাগ দেখিয়ে কিছু একটা বলতে যাবে, তার আগে মেয়েটি মুখ খুলল, একটু দেখে শুনে রাস্তাঘাটে চলাফেরা করবেন তো মিস্টার আরিয়ান। ভ্রুজোড়া কুঞ্চিত করলো আরিয়ান। সে ভেবেছিল কোনো আমেরিকান মেয়ে, কিন্তু এটা তো দেখছি একটা বাঙালি। কে আপনি, আর আমাকে কীভাবে চেনেন? বিড়ালটাকে একটু আদর করে উঠে পড়ল মেয়েটি। পাশ থেকে ব্যাগটাকে উঠিয়ে কাঁধে নিল সে। চলুন হাঁটতে হাঁটতে কথা বলি। অনেকটা অনিচ্ছাকৃতভাবে মেয়েটার সাথে হাঁটা ধরল আরিয়ান। বেশ কিছুক্ষণ নীরবতা পালন করার পর মেয়েটা মুখ খুলল, তো কী খবর আপনার? আচ্ছা আমি কি আপনাকে চিনি? অবশ্যই চেনেন আমাকে। তো সেটা কিভাবে একটু বলবেন? বলবো, বাট বিফোর দ্যাট আই নিড এ কফি। লেটস গো ইন এ কফি শপ। যদিও আরিয়ানে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, তারপরও কিছুটা কৌতূহল ছিল তাই মেয়েটার সাথে যাওয়া। টুকি চমকে উঠল মায়া। পিছনে তাকিয়ে যে মানুষটাকে দেখলো তাকে দেখার ইচ্ছে ছিল না ওর। তারপরও মুখে হাসি ফুটিয়ে বলল, কেমন আছো আপু? অনেক ভালো আছি। তুই কেমন আছোস? আমিও ভালো আছি ঋতু আপু। ভালো থাকলে ভালো, আবার খারাপ থাকলে খারাপ। ও আচ্ছা। এটুকু বলে আবার বই গোছানোতে মন দিল সে। তার এখন চরম বিরক্ত লাগছে। ঋতু হচ্ছে মায়ার চাচাতো বোন। এই মেয়েটার জন্য মায়াকে একটা চরম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, তাই তাকে খুব একটা পাত্তা দেয় না সে। কিছুক্ষণ মায়ার গতিবিধি পর্যবেক্ষণ করলো ঋতু। গলা কিছুটা সাফ করে মায়ার দিকে একটা প্রশ্ন ছুড়ে দিল সে। হ্যাঁ রে মায়া, আরিয়ানের কী খবর? থমকে গেল মায়া। কোনো জবাব দিল না সে। দ্রুত বই গুছাতে লাগলো। কোনো রকম বই গুছিয়ে পিছনে ফিরল মায়া। আরিয়ানের খবর আমার থেকে তো তুমি ভালো জানার কথা, তাই না রীতি আপু? বর্তমানে ছেলেদের একটা নেশার নাম হচ্ছে পাবজি গেম। তেহারেরও তাই। বেডে বসে পায়ের উপর পা তুলে আরাম করে গেম খেলতে ব্যস্ত সে।
হুট করে ফোনে কল আসায় কিছুটা না বেশ খানিকটা বিরক্ত হলো সে। তারপরে স্ক্রিনে বাবা লেখাটা দেখে তড়িঘড়ি করে ফোন তুললো সে। হ্যাঁ বাবা বলো। কথায় কিছুটা গম্ভীরভাবে রাখলো মাসুদ। আজকে যে ডিলটা সাইন দেওয়ার ছিল সেটা তোমার অ্যাসিস্ট করার কথা ছিল না? কথাটা শুনে দাঁত দিয়ে জিভ কাটলো দিহান। কিছুটা আমতা আমতা করে বলল, আসলে হয়েছে কি বাবা? আর বলতে পারলো না দিহান। তার আগে মাসুদ তাকে থামিয়ে দিল। 1 ঘন্টা ভিতরে যদি আসতে পারো তাহলে সেটা ভালো হয়। দিহানকে আর কিছু বলতে দিল না, ফোন রেখে দিল। তাড়াতাড়ি করে রেডি হওয়া শুরু করলো দিহান। কোটটা পরে ল্যাপটপটা হাতে নিতে যাবে তখন তার হাতে থাকা কালসাটে হয়ে যাওয়া জায়গাটা চোখ গেল, যেখানে মায়া তার দাঁত বসিয়েছিল। অজান্তে সেই জায়গাটা ঠোঁট ছুঁয়ে দিল। এই কাজটা করে সে নিজেও হতবাক হয়ে গেল। চলবে যদি একদিন। পর্ব 10 লেখা সামিয়া খান। ড্রয়িং রুমের সোফায় বসে বসে কথা বলছে আজমল সাহেব আর মাসুদ। আজকে দিহানের পরিবারকে রাতের খাবারের জন্য দাওয়াত দেওয়া হয়েছে। পাশে রান্নাঘরে হুসনিয়ারাকে সাহায্য করছে আফিয়া। আসলে হয়েছে কি মায়া, ছোট মানুষ তাই বুঝে নাই। কিছু মনে করেন না আপা? মাংসের কাবাবগুলো ভাজতে ভাজতে আফিয়া জবাব দিল। এখানে কিছু মনে করার নেই। মায়া বিয়ে করবে না সেখানে তো আর ওকে জোর করা যায় না, তাই না? আপনারা বললেন দেখে কোনো জোর করলাম না, নয়তো জোর করেই বিয়ে দিতাম। দিহান বাবার মতো সোনার টুকরো ছেলেকে হাতছাড়া করতে আসে নাকি? কিছু বলল না আফিয়া, শুধু মুচকে আসলো। কেন মানুষ বোঝে না জোর করে কিছু করতে গেলে সবসময় তা বিপরীত হয়, সেটা সব সময় এবং সব ক্ষেত্রে। তা দিহান বাবা, দিহা মামুনি আর সবুজ সবাই কই এখনও আসলো না যে? এসে পড়বে, ওয়েডিং প্ল্যানের সাথে কথা বলতে গিয়েছে। একটু তো সময় লাগবে তাই না? সদ্য গোসল সেরে বের হলো ওয়াফা। 10ম শ্রেণীতে পড়ে সে, সামনে এসএসসি, তাই পড়াশোনার চাপটা একটু বেশি। স্কুল, প্রাইভেট, কোচিং সব মিলিয়ে হাঁপিয়ে উঠেছে সে। গোসল করে কেবলমাত্র পিছনে গা এলিয়ে দিয়েছে, এমন সময় রান্নাঘর থেকে তার মা ডেকে দিল দরজা খুলে দিতে। খানিকটা বিরক্ত হলো সে। অন্য সময় সে যেত না, উল্টো কয়টা কথা শুনিয়ে দিত। কিন্তু এখন বাসায় মানুষ আছে, তাই অগত্য তাকে উঠে গিয়ে দরজা খুলে দিতে হলো। দরজা খুলে হা হয়ে গেল। ওয়াফার সামনে অত্যাধিক একজন সুপুরুষ দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ ওভাবে দরজা ধরে দাঁড়িয়ে রইল সে। কিরে, যেতে দেবে না নাকি? হঠাৎ সবুজের ধমক পেয়ে দরজা থেকে সরে দাঁড়ালো সে। ড্রয়িং রুমে একে একে সবাই প্রবেশ করলো। সবার সাথে কুশলাদি বিনিময় করে সোফায় গিয়ে বসলো তারা। ওয়াফা এখনও তার সামনে বসে থাকা দিহানের দিকে তাকিয়ে আছে। কালো স্যুট, সাথে ব্লুবেরি রঙের শার্ট, হাতে চকচকে কালো মেটাল বেল্টের রোলাক্স সাবমেরিন রিস্ট ওয়াচ, সব মিলিয়ে কোনো রাজপুতের চেয়ে কম না সে। ওয়াপার 16 বছর বয়সে কিশোরী মনে অন্যরকম একটা দোলা দিয়ে গেল। একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তার শিরাদারা দিয়ে। দিহানকে দেখে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে মনে। সে ভেবে পাচ্ছে না যে তার বোন কিভাবে বিয়ের জন্য না করে দিল। অনেকটা বেলা হয়ে গেছে আজকে আরিয়ানের ঘুম থেকে উঠতে। রাতে ঘুম যেন তার সাথে এখন বেইমানি করে। তাছাড়া জাহাজের ক্যাপ্টেন হওয়ার প্রায় রাত জাগতে হয় তাকে। কোনো কাজ না থাকায় একটু বেরিয়েছে সে। আনমনে রাস্তা দিয়ে হাঁটছে আর অনেক কিছু চিন্তা করছে সে। এই যে ক্যাপ্টেন সাহেব, একটু দাঁড়াবেন? পিছন দিকে একবার তাকিয়ে আবার হাঁটা দিল সে। এই মেয়ের সাথে কথা বলতে চায় না সে। খুব ধুরন্ধর মেয়ে এটা। কালকে পুরো 2 ঘন্টা এই মেয়ে এটা সেটা বলে আটকে রেখেছিল তাকে। কী হলো, দাঁড়ান? তাও দাঁড়ালো না আরিয়ান, বরং আরও অনেকটা জোরে জোরে হাঁটা শুরু করলো সে। হুট করে মেয়েটা আরিয়ানের সামনে এসে দাঁড়ালো। পথ ছাড়েন, আগে আমার কথাটা তো একবার শোনেন। শুনবো, তার আগে বলেন আপনি কে? কালকেও বলেননি, উল্টে অনেক সময় ধরে কফি শপে আটকে রেখেছিলেন। উল্টো অনেক সময় ধরে কফি শপে আটকে রেখেছিলেন। কথাটা শুনে
কথাটা শুনে একটা চমৎকার হাসি দিয়ে সামনে থাকা মেয়েটি দিহানের দিকে হাত বাড়িয়ে দিল। আই এম সোবা আজমি, হোপ নাও ইউ হ্যান্ড রিকগনাইজড মিস্টার। অনেকটা অভিভূত হয়ে হাত মেলালো আরিয়ান। সোবা আজমি, মাই বিগেস্ট এনিমি। একটু জোরে হেসে হাতটা ছাড়িয়ে নিল সোবা। চলেন কফি খেতে খেতে কথা বলি। হোয়াট ডু ইউ প্রেফার, ক্যাপুচিনো আর ল্যাটে? ক্যাপুচিনো? ওকে, 1 ক্যাপুচিনো, 1 ল্যাটে অ্যান্ড 4 বিগল। অর্ডারটা দিয়ে টেবিলে বসলো তারা। তো অ্যানিমের সাথে এখন টেবিলে বসে বসে খেতে ভয় লাগছে না ক্যাপ্টেন আরিয়ান? সেম কোশ্চেন আমারও। না, আমার ভয় লাগে না, উল্টো মজা লাগছে এত সুপুরুষ একজন এর সাথে এক টেবিলে বসে খেতে। মায়ামাকে তো দেখছি না, কইছে? আসলে পাশের বাসায় গায়ের হলুদের দাওয়াতে ছিল, তো মায়া আর আমার ভাইয়ের মেয়ে সেখানে গিয়েছে। এই তো এখনই এসে পড়লো বলে। ঠিক তখন দরজা দিয়ে মায়া প্রবেশ করলো। মায়াকে দেখে যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল দিহান। লাইম কালারের শাড়িতে ঠিক ওকে বলিউডের শ্রীদেবীর মতো লাগছে। শাড়িতে ঠিক ওকে বলিউডের শ্রীদেবীর মতো লাগছে। দিহানের বাবাকে সালাম ও ভালো মন্দ জিজ্ঞেস করে দিহার কাছে গেল মায়া। দিহা তো ওকে দেখে জড়িয়ে ধরল। এই ঘটনায় অনেকটা অবাক হলো সবাই, বিশেষ করে সবুজ, কারণ ও খুব ভালো করেই জানে দিহা ওর ভাইকে খুব ভালোবাসে। সেই হিসেবে তার মায়াকে জড়িয়ে ধরা তো দূরে থাক, সহ্য করার কথাও না। শুধু অবাক হলো না দিহান, হালকা কেশে মায়াকে তার উপস্থিতি জানান দিল। একবার আর চোখে সেদিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল মায়া। তারপরও দিহান বেহায়ার মতো হাসি মুখে মায়ের দিকে তাকিয়ে রয়েছে। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।